আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সঙ্গে আছি আমি মনা সাদা। ৭১-এ মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের আপিলে শুনানি চলছে। এ নিয়ে জানাতে হাইকোর্ট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, আপিল শুনানির বিষয়ে আইনজীবীরা কি বলছেন আমাদেরকে জানান। মনে আজকে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোবারক হোসেনের আপিলের আপিলের যে রায় সেটি শুনানি হয়েছে আজকে। তিনি হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার একজন বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা এবং সেখানকার তিনি একজন রাজাকার কমান্ডার হিসাবে পরিচিত। ও তার চলছিল সেটি বিগত ১ বছর ধরে কোনো শুনানি হয়নি বলে আমরা জানতে পেরেছি এবং তার যে মৃত্যুদণ্ডের আদেশ সেটি দেয়া হয়েছিল সর্বশেষ ২০১৪ সালের ২৪শে নভেম্বর এবং তারপর তিনি এর বিরুদ্ধে আপিল করেন, কিন্তু তার আপিল করার পরও বিগত ১১ বছর কোনো শুনানি হয়নি এবং আজকে মঙ্গলবার আদালতে আর আজকে তার যেই এই শুনানি সেটি তো আমরা আসলে আজকে চলে করেছে এবং পরবর্তী যে খবর সেটি এখন পর্যন্ত আমাদের কাছে আসামি পক্ষের পক্ষ থেকে ব্রিফিং করা হবে এবং তারপরে আসলে পরবর্তীকে জানিয়ে দিতে পারবো। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, হাইকোর্ট প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাফওয়ান। কুষ্টিয়ায় পথসভা করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, পদযাত্রা এনসিপির নেতারা কি বলছেন? মনে আসলে এখনো যে পদযাত্রা শুরু হওয়ার কথা সেটি কিন্তু হয়নি। আমরা যেখান থেকে এনসিপির পদযাত্রা অর্থাৎ অষ্টম দিনের যে পদযাত্রা শুরু হওয়ার কথা সেটি হচ্ছে কুষ্টিয়ার কৃতি সন্তান বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়েই কিন্তু আজ অষ্টম দিনের যে অনুষ্ঠান পদযাত্রা সেটি কিন্তু শুরু হওয়ার কথা। তবে কুষ্টিয়ায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু প্রোগ্রামটি একটু ডিলে হচ্ছে। হয়তো কিছুক্ষণ পরেই নেতারা আসবেন এনসিপির এবং তারা এসে আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আজকের যে পদযাত্রার আনুষ্ঠানিকতা সেটা শুরু হবে। এখন পর্যন্ত এখানে যারা এনসিপির স্থানীয় নেতাকর্মীরা আছে এবং সংবাদ কর্মীরা আছে, স্থানীয় মানুষরা আছে, তারা কিন্তু অপেক্ষা করছে এই বৃষ্টির মধ্যে যে আসনাদ, সার্জিস, নাহিদ যারা এরা আসবে, তাদের কথা শুনবে এবং তাদের যারা সুখ দুঃখ এবং এই সংস্কার নির্বাচন যাবতীয় বিষয়গুলো তারা তাদের মুখ থেকে শুনতে চায় এবং তারা ক্লিয়ার হতে চায়। এখন পর্যন্ত আমরা যতদূর জানি যে 11:30টার মধ্যেই আবরার ফাহাদের এই কবর প্রাঙ্গণে তারা পৌঁছাবে এবং সেখানে কবর জিয়ারতের মধ্য দিয়েই আজকের যে অষ্টম দিনের যে পদযাত্রার যে আনুষ্ঠানিকতা সেটা শুরু করবেন। এদিকে একটু জানিয়ে রাখতে চাই, আজ দিনব্যাপী কুষ্টিয়ায় এনসিপির যে প্রোগ্রাম সেটি হচ্ছে আলাউদ্দিন নগর অর্থাৎ কুমারখালীর আলাউদ্দিন নগরে তারা এই কবর জিয়ারতের পরে কিন্তু পথসভা করবেন এবং তারপরে কুষ্টিয়া শহরের এনএস রোড, বড়বাজার থেকে এনএস রোড পর্যন্ত তারা পথসভা করবেন। সেখানে সাধারণ মানুষের সাথে তারা কথা বলবেন এবং তাদের যে অভিযোগ, তাদের যে অবজ্ঞা, তাদের যাবতীয় বিষয়গুলো কিন্তু তারা শুনবেন। এরপরে তারা চলে যাবেন মিরপুর উপজেলা অর্থাৎ উপজেলা ভিত্তিক যে প্রোগ্রামগুলো তাদের পথসভা ঠিক করা আছে সেগুলো, অর্থাৎ মিরপুর কয়েকটি তারা পথসভা করবেন। এরপরে দৌলতপুর উপজেলায় যাবেন, সেখানে গিয়ে পথসভা করবেন এবং এখান থেকে 2:30টার সময় তারা মেহেরপুরে চলে যাবেন এবং মেহেরপুরে গিয়েও সেখানে যে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা আছে সেই প্রোগ্রামগুলো তারা করবেন। এখন পর্যন্ত আমরা যেটি জানি এখানে হাসনাত, সার্জিস এবং নাহিদ সহ কিন্তু তাবাসসুম, আপনি জানেন তাবাসসুমের বাসা কিন্তু কুষ্টিয়ায়, তিনি উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই কুষ্টিয়ার এই কুমারখালী উপজেলায় আবরার ফাহাদের যে কবর জিয়ারতের মধ্য দিয়ে কিন্তু অষ্টম দিনের যে এনসিপির যে জুলাই পদযাত্রা সেটা কিন্তু শুরু হবে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। মনা। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়ার নাগরিক পার্টি এনসিপি নেতা কর্মীদের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস।
দেখছেন দেশ জনপদ লাইভ। জাতীয় ঐক্যমত গঠনের প্রক্রিয়া নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় হতে যাচ্ছে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, এই অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় কি? রাজনৈতিক দলগুলোর উপস্থিতি ও প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। মনা দাঁড়িয়ে আছি সাতক্ষীরার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে। এখানে জাতীয় ঐক্যমত্য গঠনের প্রক্রিয়ায় অংশীজনের মতামত বিষয়ক যে সভাটি হচ্ছে সেই সভাটি শুরু হয়েছে কেবলমাত্র। এখানে চলমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলো সকল দলগুলোকে আহ্বান জানানো হয়েছে এবং একই সাথে তারা এখানে শুরু হয়েছে। প্রারম্ভিক কথা বলেছেন সাবেক রাষ্ট্রদূত ডক্টর হুমায়ুন কবির এবং এখানে বিভিন্ন রাজনৈতিক দল, তারপরে একই সাথে সামাজিক ব্যবসায়িক বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আপনাকে বলে রাখা দরকার যে আজকে প্রবল বর্ষার মধ্যে এই সভাটি শুরু হতে কিছুটা বিলম্ব হলেও এই সভাটির গুরুত্ব বিবেচনায় সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং সবার প্রত্যাশা অনেক বেশি। বাংলাদেশের চলমান যে রাজনৈতিক সামাজিক এবং বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা একটু যুক্ত করার চেষ্টা করছি আজকের এই যে গুরুত্বপূর্ণ যে আয়োজন সেই আয়োজনের যে কারণ এবং এর যে উদ্দেশ্য সেটি জানাচ্ছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। ধন্যবাদ আপনাকে। আমরা সাতক্ষীরায় আছি এখন। আমরা যে কাজটা করার চেষ্টা করছি বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের পক্ষ থেকে, সেটা হচ্ছে বর্তমানে যে সংস্কার প্রক্রিয়া চলছে সেই সংস্কার প্রক্রিয়ায় সাধারণ মানুষের মতামতটাকে তুলে আনবার চেষ্টা করেছি এবং তারই অংশ হিসাবে আমরা সাতক্ষীরা, তারপরে ফরিদপুরে যাব। আমরা মানুষ কি ভাবছে সেই ভাবনাগুলো তুলে এনে আমরা এখনকার কনসেনসাস কমিশন যারা আছেন বা যারা কাজ করছেন তাদের কাছে সেগুলো উপস্থাপন করব এবং আমরা বিশ্বাস করি এর মধ্য দিয়ে জাতীয় ঐক্যমত্যের যে প্রচেষ্টাটা আছে সেই প্রচেষ্টা সমৃদ্ধ হবে। কারণ মনে রাখতে হবে যে বাংলাদেশ একটা অনেক বড় জায়গা, এখানে বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ব্যবসায়ী সমাজ, ধর্মীয় সমাজ সকলেই আছে, তরুণ প্রজন্ম আছে। কাজে সকলেরই মতামত এবং অংশগ্রহণটা ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের জন্য গুরুত্বপূর্ণ উপাদান এবং সেই উপাদানগুলো সংগ্রহের উদ্দেশ্যেই আমরা আজকে সাতক্ষীরাতে এসে নাগরিক সমাজের নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে আমরা কথা বলছি এবং আমরা আশা করছি তাদের গুরুত্বপূর্ণ মতামত আমরা এখান থেকে নিয়ে গিয়ে পরবর্তী পর্যায়ে যা ঐক্যমত্য কমিশন যে কাজগুলো করছেন সেই কাজে আমরা সহায়তা করতে পারবো এবং এর মধ্য দিয়ে আমার ধারণা তাদের যে সুপারিশমালা সেটা সমৃদ্ধ হবে। যেমনটি মনে শুনছিলাম যে ঐক্যমত্য কমিশনের কাছে এই সুপারিশ মালাগুলোই পৌঁছে দেওয়া হবে, যার জন্য স্থানীয় নাগরিকদের সাথেই এবং রাজনীতিবিদদের সাথে সহ সকল ধর্ম, বর্ণ, অন্যান্য সবার সাথে, বিশেষ করে জুলাই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদেরকেও যুক্ত করে এই সভাটি অনুষ্ঠিত হচ্ছে। নাগরিকরা কি মনে করছেন? দেখেন, একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু পরিবর্তনটা সংগঠিত হয়েছে। ফলে আমরা মনে করি জনগণের যে কাঙ্ক্ষিত পরিবর্তনের লক্ষ্য এবং আশা ছিল সেটি যদি এই সরকার তার প্রসেসের মধ্যে নিয়ে আসতে পারে তাহলেই জনগণের মত প্রতিফলিত হবে বলে আমরা বিশ্বাস করি। যে জায়গাটি আমাদের কাজ করা দরকার সেটি হচ্ছে আমাদের প্রত্যেকটি মানুষের আকাঙ্ক্ষাকে যেন সম্মান জানানো হয়। ধন্যবাদ। হ্যাঁ, যেমনটি শুনছিলাম সর্বোপরি এই আলোচনার মূল বিষয়বস্তুর জায়গাটি হচ্ছে যে সবার মতামতের ভিত্তিতে বাংলাদেশের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য, বাংলাদেশের মানুষের যে কাঙ্ক্ষিত লক্ষ্য যে একটি শান্তিপূর্ণ সমাজ, রাষ্ট্র বিনির্মাণ, সেটি যেন কার্যকর হয়, এটাই হচ্ছে প্রত্যাশা এবং এখানে সবার উপস্থিতিও সেটাই, সেই প্রত্যাশাটাকেই প্রতীয়মান করে। এই ছিল সর্বশেষ মনা। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির মিলনায়তন থেকে রাজনৈতিক দলের মতবিনিময় সভার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন। শরীয়তপুরে জাজিরায় পদ্মা সেতু রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। নদীতে বিলীন হয়েছে প্রায় 150 মিটার এলাকা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। আকাশ, ভাঙন ঠেকাতে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছেন কিনা জানাবেন।
মোহনা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি দুটি বার্জের মাধ্যমে তারা কিন্তু জিও ব্যাগ ডাম্পিং এর কাজ চলমান রেখেছে। সেক্ষেত্রে কিন্তু তারা 630টি জিও ব্যাগ এই পদ্মার পারে তারা ফেলেছেন। এই মুহূর্তে অবস্থান করছে শরীয়তপুরের জাজিরা নাউডুবা যে প্রান্ত রয়েছে সেখানে। এখানকার চিত্র যদি দেখাই সেক্ষেত্রে কিন্তু পানি উন্নয়ন বোর্ড যে দিক দিয়ে জিও ব্যাগ ডাম্পিং করছে এবং পাশাপাশি আমরা দেখতে পেরেছি এখানকার যারা স্থানীয় রয়েছে তাদের ঘর বাড়ি এবং বিভিন্ন আসবাবপত্র নদীতে বিলীন হয়ে গিয়েছে, সেগুলো কিন্তু তারা সরিয়ে নেওয়ার যে কার্যক্রম সেগুলো কিন্তু তারা করে যাচ্ছে। এবং এক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি এখানকার যারা স্থানীয় রয়েছে তারা কিন্তু অনেকটা উৎকণ্ঠায় রয়েছে। তাদের এই পদ্মা পারে কিন্তু প্রতিনিয়তই ভাঙন কবলিত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এবং পানি উন্নয়ন বোর্ডের থেকে অস্থায়ী বেড়িবাঁধ দেওয়া হচ্ছে, তাদের কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে। আমরা একজন স্থানীয়র সাথে কথা বলবো যার কিনা এই নদী গর্ভে বিলীন হয়ে গেছে তার একটি দোকান। আমরা একটু কথা বলবো আসলে কয়টা নাগাদ এই ঘটনাটি ঘটে এবং আপনাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রশাসন আপনাদের কি ধরনের সহযোগিতা করেছে? আসসালামু আলাইকুম। আমাদের সত্যমাদল ঘাট মাঝিগান্ধী সত্যমাদল ঘাটে নদী ভাঙ্গা বেলা 3টা সাড়ে 3টার দিকে ভাঙচুর হয়েছে। প্রায় আমার 9টা ঘর গেছে আর 10টার মতন বাড়ি ঘর বিল্ডিং সহ গেছে। আমাদের দোকানপাটে কিছু দোকানপাটের মাল সাবানা সরাতে পারছি আর কিছু দোকানের মাল সাবানা সরাতে পারি। এতে প্রশাসনে আমাদের সহযোগিতা করছে। অনুমান আমার ক্ষয়ক্ষতি প্রায় 20-30 লক্ষ টাকার মাল সাবানা নষ্ট হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের সাথে কথা বলবো। আসলে আপনি এই জায়গায় কারো কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আপনাদের কোনো স্বজনের কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো আশঙ্কা রয়েছে কিনা? আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে আপনাদের? জি, কালকে হঠাৎ করে আমরা শুনতে পাই যে পদ্মার নদীতে ভাঙন শুরু হয়েছে। হঠাৎ করে 1-1.5 ঘন্টার মধ্যে অনেক দোকানপাট ভেঙে চলে গেছে এবং আমার আত্মীয় স্বজন এখানে আছে, আত্মীয় স্বজনের ঘর বাড়িও বিলীন হয়ে গেছে নদী গর্ভে। তো এটা সর্বোচ্চ ভাঙাটা ভেঙেছিল আধা ঘন্টার মধ্যে। আধা ঘন্টার মধ্যে অনেকগুলো বাড়িঘর ভেঙে গেছে। আমাদের আত্মীয় স্বজনের বাড়িঘর আমরা আসতে পারিনি, কিছু কিছু বাড়িঘর নদী গর্ভে ডাইরেক্ট চলে গেছে। তারপর আইসা ভেঙাছেরা কিছু সহযোগিতা করে সরাইছি, এখনো ভেঙা সরাইতেছে বাড়িঘর। আর পাশাপাশি যে বেড়িবাঁধটা ভাঙছে এটা 10 মিনিট লাগে না এই বেড়িবাঁধটা ভাঙতে। এটা একটা স্থায়ী বেড়িবাঁধ ছিল, আপনারা জানেন। এই 0 পয়েন্ট থেকে এই যে পদ্মা সেতু কাছে এটা স্থায়ী বেড়িবাঁধ পদ্মা সেতুর সাথে। এটা 100 কত কোটি টাকা দিয়ে এই বেড়িবাঁধটা নির্মাণ হয়েছিল। কিন্তু আসলে এটা যদি এত টাকা দিয়ে বেড়িবাঁধটা করে থাকে তাহলে এত দ্রুত 10 মিনিটে কিভাবে একটা বেড়িবাঁধ ভেঙে যায়? তো আমরা চাইবো যে দুর্নীতি বিগত দিনে যতটুকু হয়েছে এই দুর্নীতি যাতে না হয়, সামনে যেন স্থায়ী একটা বেড়িবাঁধ হয়। এখানে মানুষ যেন এইভাবে নদী গর্ভে রাতারাতি চলে যেতে না হয়। একজনের রান্নাঘরে এই যে আমার এক বিএমপি নেতা ভাত চাড়াইছে, ভাতের পাতিল সহ রান্না চলাকালীন অবস্থায় পাতিল সহ রান্নাঘর চলে গেছে, মহিলা বেরো হাঁটতে পারে নাই। আর এই যে বিল্ডিংটা দেখতেছেন এই মালামাল কিছুই বাড়িতে নেই, মালামাল সব নদীতে পড়ে গেছে। তো এরকম অনেক বাড়ি ঘর বিলীন হয়ে গেছে। তো এটা বিগত সরকারের খামখেয়ালি পেনায় অথবা তাদের যেই লুটের একটা রাজ্য গড়ে তুলছিল সেটার ধারাবাহিকতা এটা একটা চিহ্ন। কারণ আপনার বেড়িবাঁধ যদি স্থায়ী হয় সেই বেড়িবাঁধ কিভাবে ভেঙে যায়? এত হাজার হাজার বিলিয়ন কোটি টাকার সম্পদ কিভাবে ভেঙে যায়? আপনারা কি চাচ্ছেন প্রশাসনের কাছে? আমরা চাচ্ছি স্থায়ীভাবে একটা বেড়িবাঁধ হোক আর দ্রুত এখানে যারা নদী ভাঙ্গন অবস্থায় আছে তারা যেন একটা এই নদী ভাঙ্গন কবলে থেকে রক্ষা পায় এবং দ্রুত বেশ কিছু যে জিও ব্যাগ ফালাচ্ছে এবং আরো যেন দ্রুত পদক্ষেপ নেয় সরকার, জিও ব্যাগ যেন বেশি ফালায়। তাহলে আপাতত একটা সাপোর্ট হোক, তারপরে সরকার এদের পুনর্বাসনের একটা চেষ্টা করবে যাতে সরকারি জায়গা আছে, এই সরকারি জায়গায় যেন এরা একটা বসবাস করার একটা স্থান পায়। এটা আমাদের সর্বোচ্চ দাবি। আমরা আরেকজনের সাথে কথা বলবো। আসলে এই যে আপনাদের ক্ষয়ক্ষতি হয়েছে সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে আপনাদের কি ধরনের আশ্বাস দিয়েছে এবং তারা কোনো কার্যকরী পদক্ষেপ নিয়েছে কিনা? এরা কার্যকরী পদক্ষেপ আপাতত নিতেছে। আর তারা ওই মুহূর্তে মনে করেন আইসা কিছু শুকনো খাবার দিছে। আর আমাদের দোকানপাটের মাল সামানা অনেকটা বিলীন হয়ে গেছে গা। আমরা কিছু ধরে নিতে পারছি, অনেকটাই নিতে পারি না। বাড়িঘর এখানটা বসত বাড়িঘর প্রায় 10-15টা বাড়িঘর একসাথে চলে গেছে, এরা কিছু লিয়ে বাইরে হইতে পারে না। এখন আমরা চাই বর্তমান সরকার যিনি আছেন এখন দ্রুত পদক্ষেপ নিয়ে এটা আমাদের রক্ষা করুক।
বেরিবাদরা স্থায়ীভাবে বেরিবাদ দিয়ে দেখ। আমরা চাই যেন আমাদের একটা পুনর্বাসন করে দেখ, আমরা মাথা গোজার মতো ঠাই যেতে পাই। এটাই আমাদের কাছে সরকারের কাছে আবেদন। জি, ধন্যবাদ আপনাকে। শুনছিলেন মোনা এখানকার স্থানীয়দের কথা। পাশাপাশি এখানে শরীয়তপুরে পানি উন্নয়ন বোর্ডের যিনি কিনা নির্বাহী প্রকৌশলী রয়েছে তারেক হাসান, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছে, গত বছর কিন্তু এই জায়গায় ভাঙন দেখা দিয়েছিল। সেক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড কিন্তু 2,89,00,000 টাকা ব্যয়ে কিন্তু এখানে 100 মিটারে একটি অস্থায়ী বেড়িবাঁধ করার চেষ্টা করে এবং এর পরবর্তীতে কিন্তু ঈদের সময় এই জায়গাটি ভাঙন হয় এবং দফায় দফায় ভাঙনে কিন্তু এই এলাকার মানুষের যে জীবন ঝুঁকি সেটি কিন্তু দেখা যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কিছু খাদ্য সহায়তা দেওয়া হয়েছে এবং এই জায়গাটায় যাতে যাদের বসতবাড়ি সরিয়ে নিয়েছে তাদের পুনর্বাসনের জন্য কিন্তু তারা ব্যবস্থা নেবেন বলে উপজেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল শরীয়তপুরের পদ্মাপাড়ের নদী ভাঙন থেকে সর্বশেষ। মোনা। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শরীয়তপুরের নদী ভাঙনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আকাশ। দেখছেন দেশ জনপদ লাইভ। কক্সবাজারের হিমছড়িতে সাগরে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে। এখনো নিখোঁজ আরো 2 শিক্ষার্থী। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে কিনা? দুঃসংবাদ দিয়ে কক্সবাজারের কয়েকটা দিন বৃষ্টিতে এবং পাহাড় ধসের মধ্যে দিয়ে কক্সবাজারের 5-6 দিন পার হচ্ছে। এর মধ্যে মরার উপর খাড়ারগা হলো। আজকে সকালে 5 বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টুডেন্টের ওরা গত 2 দিন আগে কক্সবাজারে ঘুরতে এসে একটি হিমছড়িতে একটি হোটেলে ওঠে এবং হোটেল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে গতকাল রাত থেকেই তারা বন্ধুরা মিলে ঘুরতে গিয়েছিল এবং সেই ঘোরাঘুরিতে নেমে তারা সকালবেলা সমুদ্র স্নানে নেমে 5 জনের মধ্যে 5 জনই পানিতে তলিয়ে যায়। তার মধ্যে থেকে 2 জন ফিরে আসতে পারলেও বাকি 3 জন ফিরে আসে নাই। এর মধ্যে একজন শাবাব নামের একজনকে উদ্ধার করা হয়েছে এবং আর বাকি 2 জন যারা নিখোঁজ রয়েছেন তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 23-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং তাদের একজনের নাম অরিত্র এবং আদিব নামে 2 জন এখনো নিখোঁজ রয়েছে। তারা 2 বন্ধু আমাদেরকে যেটা জানিয়েছে তারা 5 জনই সকালে নাস্তা করে সমুদ্রের স্নানে নেমেছিলেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিচ কর্মী এবং লাইফগার্ডরা উদ্ধারের তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন বিচ কর্মী এবং জেলা প্রশাসনের যিনি নিয়োজিত ম্যাজিস্ট্রেট। এবং তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে এই হিমছড়ি পয়েন্টে কিন্তু লাইফগার্ডের কোনো কর্মী বা উদ্ধার তৎপরতা জনবল সংকটে নাই, যার কারণে তারা এখনো পর্যন্ত উদ্ধার যে কোন পয়েন্টে হারিয়ে গিয়েছে এবং এখনো খুঁজে পায় নাই। বিশেষ করে যেই সমুদ্রের স্থানে যারা আসে এবং তাদের যেই পয়েন্টগুলোতে গোসল করার কথা সেখানে না নামার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন। যারা জীবিত রয়েছেন 2 বন্ধু তারা বলেছেন যে তারা সকালবেলা একসাথেই তারা সমুদ্র স্নানে নেমেছিলেন। সমুদ্রের অতিরিক্ত বৃষ্টি এবং সমুদ্রের ঢেউ জলোচ্ছ্বাসের কারণে কিন্তু তারা সমুদ্রে নেমে পানিতে তলিয়ে যায় এবং সেই তলিয়ে যাওয়ার পরে তারা 2 জন ফিরে আসতে পারলেও বাকি 3 জন আর তাদের কোনো হদিস মিলে নাই এবং সর্বশেষ একজনের মৃতদেহ পাওয়া গিয়েছে এবং বাকি 2 জনের এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায় নাই। এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায়, একজন ঢাকা মিরপুর এবং 2 জন বগুড়া সহ বিভিন্ন এলাকার অধিবাসী বলে আমাদেরকে জানিয়েছেন। জেলা প্রশাসক এবং জেলা পুলিশের এবং পুলিশ পুলিশের উদ্ধার তৎপরতা চলমান রয়েছে এবং তারা চেষ্টা করতেছেন ডুবরি এবং বিভিন্ন স্পিডবোট দিয়ে যেন মরদেহগুলো উদ্ধার করার যত দ্রুত সম্ভব সহকর্মীদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করার জন্য তারা সর্বশেষ চালিয়ে যাচ্ছেন। আর একটা বিষয় সেটা হলো যে গত 4 দিন ধরে কিন্তু কক্সবাজারে ভারী বৃষ্টি হচ্ছে এবং এর ফলে কক্সবাজারের বিশেষ করে সমুদ্র এবং পাহাড় অধিষ্ঠিত এলাকায় প্রচুর পরিমাণ পানি এবং নিম্নাঞ্চলে পানি ঢুকে গেছে এবং সেখানেও প্রায় হাজার হাজার মানুষ পানিবন্দী রয়েছে এবং সরকারের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা এবং আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এটা ছিল আমার কাছে সর্বশেষ। মোনা। আব্দুর রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজারের হিমছড়ি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুর রহমান। চাঁপাইনবাবগঞ্জ, নড়াইল ও টাঙ্গাইলে স্বাস্থ্য সহকারীদের 6 দফা দাবিতে কর্মসূচি পালিত হচ্ছে। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তারেক রহমান, সাইফুল ইসলাম ও অভিজিৎ ঘোষ। প্রথমেই যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ। তারেক, এই কর্মসূচির মূল দাবি কি? কর্তৃপক্ষের তরফ থেকে কি কোনো প্রতিক্রিয়া এসেছে?
মোনা, আমি এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন কার্যালয়। এখানে চাঁপাইনবাবগঞ্জের যে ইউনিয়ন পরিষদের স্বাস্থ্য সহকারী যারা আছে তারা কিন্তু আজকে অবস্থান কর্মসূচি পালন করছে। সকাল 8টা থেকে শুরু হয়েছে তাদের অবস্থান কর্মসূচি এবং চলবে দুপুর 12টা পর্যন্ত। তারা যে দাবি দাওয়াগুলো তুলছে, তাদের 6 দফা দাবির জন্য তারা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আছে, কিন্তু সরকার তাদের দাবি কর্ণপাত করেনি এবং বাস্তবায়ন করেনি। তারা বলছে যতদিন পর্যন্ত তাদের দাবি বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন চলতে থাকবে। আপনাকে যদি আমি একটু দেখাতে চাই, আন্দোলনকারীরা কিন্তু এখানে নারী পুরুষ তারা কিন্তু বৃষ্টির মাঝে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে, তারা আন্দোলন করছেন। তাদের দাবির মধ্যে ছিল নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন, এছাড়া ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যালি। আমরা একটু যে চাঁপাইনবাবগঞ্জে যে প্রধান সমন্বয়কারী আছে আকবর আলীর কাছ থেকে আমরা একটু জানতে চাইবো, জি আপনি একটু বলবেন আপনাদের দাবিগুলো কি, একটু বলেন। 1 নম্বর, নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বিজ্ঞান সংযুক্ত করে 14তম গ্রেড প্রদান। 2 নম্বর, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতন স্কেলে 11তম গ্রেড উত্তীর্ণকরণ। পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ। 4 নম্বর, পূর্বের নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী সকল স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেল আত্মীয়করণ করতে হবে। 5 নম্বর, বেতন স্কেলে উন্নীতকরণের পূর্বে সহকারী স্বাস্থ্য পরিদর্শকগণ যত সংখ্যক টাইম স্কেলে অথবা উচ্চতর গ্রেড প্রদান বা প্রাপ্য হয়েছে তা পরবর্তী পূর্ণ নির্ধারিত বেতন স্কেলে সাথে যোগ করতে হবে। 6 নম্বর, পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা SIT কোর্স সম্পূর্ণকারী সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের ডিপ্লোমাধারী সম্পূর্ণ হিসেবে গণ্য করে সরাসরি 11তম গ্রেড দিতে হবে। জি, আপনি মনে হয় শুনছিলেন চাঁপাইনবাবগঞ্জের প্রধান সমন্বয়ক আছেন, তিনি কিন্তু তাদের 6 দফা দাবি দেওয়াগুলো তুলে ধরলেন। আমরা যদি একটু বলে রাখি চাঁপাইনবাবগঞ্জে প্রায় 180 জন মতো স্বাস্থ্য সহকারী এখানে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যতদিন পর্যন্ত দাবি দেওয়া না হবে ততদিন পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। যেমন এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন কার্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি। সারা দেশের মতো আজকে যে স্বাস্থ্য সহকারীদের যে সিভিল সার্জন কার্যালয়ে যে অবস্থান কর্মসূচি, নড়াইলেও কিন্তু সেই কর্মসূচিটি পালিত হচ্ছে। নড়াইল জেলার যে সকল ইউনিয়ন পর্যায় থেকে স্বাস্থ্য সহকারীরা তাদের দায়িত্ব পালন করে থাকেন, তারা কিন্তু আজকে তাদের সেই দায়িত্ব পালন না করে সিভিল সার্জনের কার্যালয়ে এসে কিন্তু সকাল থেকে অবস্থান কর্মসূচি তারা যে শুরু করেছেন। তারা কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু আজকের এই কর্মসূচি তারা পালন করে যাচ্ছেন। তাদের যে টেকনিক্যাল পদমর্যাদা, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উন্নতর গ্রেড নিশ্চিতকরণ, বেতন স্কেল পুনর্নির্ধারণ সহ যে 6টি দফা রয়েছে কিন্তু ইনাদের, সেই দফাগুলো বাস্তবায়নের জন্যই কিন্তু তারা দীর্ঘদিন ধরে মাঠ পর্যায় থেকে আন্দোলন করে আসছেন। আন্দোলন করে আজ কিন্তু তারা সারা দেশের যে সিভিল সার্জনের কার্যালয়গুলো রয়েছে, আমরা সেই নড়াইলের যেসব কর্মকর্তারা ইউনিয়ন পর্যায়ে কাজ করে, তারা কিন্তু আজকে এই নড়াইল সিভিল সার্জনের কার্যালয়ের সামনে সকাল থেকে অবস্থান করছেন। নড়াইল বাংলাদেশ যে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নড়াইল জেলা শাখার আয়োজনে কিন্তু আজকের এই কর্মসূচি পালন হচ্ছে। এই জায়গায় নড়াইল জেলার যে নেতৃবৃন্দ রয়েছেন, নড়াইল জেলা সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান শরীফ এবং সাংগঠনিক সম্পাদক রওশন আরা সহ সদর উপজেলা এবং অন্যান্য যেসব লোহাগড়া এবং যে কালিয়া যে নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু এবং মাঠপর্যায়ের সকল কর্মকর্তাই কিন্তু আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। আমরা আসলে এখান থেকে একটু জানার চেষ্টা করবো যে আজকে আসলে তারা মূলত কি কারণে আজকের এই কর্মসূচি পালন করছে সে বিষয়টি জানার জন্য আজকে আমাদের যে নড়াইল জেলার যে সভাপতি রয়েছে, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুর রহমান, তার কাছ থেকে আমরা জানতে চাইবো যে আসলে কি জন্য আজকের এই কর্মসূচি তারা পালন করছেন। আমরা কেন্দ্র কমিটির নির্দেশনা মোতাবেক নড়াইল জেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে বৈষম্য বিরোধী
ছাত্র আন্দোলনের মাধ্যমে যে আমরা বৈষম্যহীন একটা দেশে অবস্থান করছি, তারই ধারাবাহিকতা আমরা যে বৈষম্যের শিকার, এই বৈষম্য থেকে আমরা মুক্তি চাচ্ছি। আমরা মূলত বৈষম্যের মাঝে আছি। সেই বৈষম্যটা হচ্ছে আমরা 11তম গ্রেডে কাজ করি, 11তম গ্রেডের কাজ করি, অর্থাৎ টেকনিক্যাল কাজ করি, কিন্তু নন টেকনিক্যাল গ্রেড 16তম গ্রেডে আমরা বেতন পাই। এই জন্য আমাদেরকে স্বাস্থ্য বিভাগের, স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ অনুযায়ী 14তম গ্রেড প্রদান করে নিয়োগ বিধি পরিবর্তন করে স্নাতক সংযোজন করে 14তম গ্রেড প্রদান করা এবং 14 গ্রেড পরবর্তী আমাদেরকে ইন সার্ভিস ডিপ্লোমা ট্রেনিং এর মাধ্যমে 11তম গ্রেড প্রদান করে আমাদেরকে টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে। এই জন্যই আমরা এই অবস্থান কর্মসূচিতে আছি। আমাদের কর্মসূচি চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিগুলো না মেনে নেওয়া হবে, ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। আপনারা জেনে থাকবেন যে আমাদের আগামী আগস্টের 12 তারিখে সারা দেশের সকল স্বাস্থ্য সহকারীদেরকে নিয়ে অবস্থান কর্মসূচিতে ঢাকা প্রেস ক্লাবে, এবং সেদিন ঘোষণা আসবে যে এর মাঝে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় 1 সেপ্টেম্বর থেকে আমাদের সমস্ত প্রকার কার্যক্রম থেকে আমরা বিরত থাকব। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে এইখানে যে দাবি রয়েছে তারা কিন্তু সেই দাবির ব্যাপারে তারা আমাদেরকে জানাচ্ছিলেন। তো এ বিষয়ে আমরা এখন চলে যাব টাঙ্গাইলে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী অভিজিৎ। আমরা তার কাছ থেকে জানবো যে টাঙ্গাইলে সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ অবস্থা। দেখুন, সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও এই স্বাস্থ্য সহকারীদের এই যে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল সিভিল সার্জনের কার্যালয়ের সামনে, এবং সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টির মধ্যেও যারা স্বাস্থ্য সহকারী রয়েছেন তারা 6 দফা দাবি নিয়ে তারা বলছেন যে বিভিন্ন যে তাদের যে নিয়োগ বিধি সংস্কার সহ ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হোক, এবং যে প্রশিক্ষণটি তারা দাবি করছেন তারা বলছেন যে তারা যে কার্যক্রম করেন সেই কার্যক্রমের অংশ হিসাবে তাদের ইন হাউস ডিপ্লোমা প্রশিক্ষণ প্রয়োজন। যে টিকা কার্যক্রমগুলো রয়েছে সেই টিকা দেওয়ার আগে কিন্তু তাদের একটি বিশেষ প্রশিক্ষণ হওয়া প্রয়োজন, এমনটি তারা বলছেন। আমরা একটু কথা বলবো এখানকার যে আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জেলা কমিটির নুরুল ইসলাম, আমরা তার সাথে কথা বলবো যে তারা কি আন্দোলনের বিষয়ে আপনাদের দাবি দেওয়া কি এবং কেন হচ্ছে আপনারা এইখানে দাঁড়িয়েছেন। আমরা মানব শিশুর জন্মের পর 10টি মারাত্মক রোগ প্রতিশোধের টিকা দিয়ে কাজ করে যাচ্ছি তৃণমূল পর্যায়ে। বিশ্বের প্রতিটি রাষ্ট্রেই এই কাজ যারা করে তাদেরকে টেকনিক্যাল হিসাবে দেওয়া হয়। আমাদের সেই টেকনিক্যাল গ্রেড দেওয়া হচ্ছে না। এই কারণেই আমাদের 6 দফা দাবি নিয়ে আমরা বিগত সরকারের সময় আন্দোলন করেছি, তারা স্বীকার করেছিল যে আমাদের দাবি দেওয়া। আমাদের 6 দফা দাবিগুলো হচ্ছে নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান করে 11তম গ্রেড প্রদান করা, 14তম গ্রেড প্রদান করা, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ওনারা বলছিলেন যে এই যে বৈষম্য, সেই বৈষম্য দূর করে তাদের যেন ন্যায্য অধিকার, তারা যে পরিশ্রম করেন, তারা বলছেন যে তারা প্রায় 24 ঘন্টায় তারা দায়িত্ব পালন করেন, গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চলে তারা যান, এবং স্বাস্থ্য সেবার যে নিশ্চিতকরণের জন্য তাদের যে দাবি দেওয়া সেটি পূরণের জন্য তারা প্রধান উপদেষ্টা বরাবর আহ্বান জানিয়েছেন, এবং তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে এটি সমাধান না হলে তারা কঠোরতম আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। এই ছিল টাঙ্গাইলের স্বাস্থ্য সেবা তাদের অবস্থান কর্মসূচি নিয়ে আমার কাছে সর্বশেষ। মনা, আপনাদের তিনজনকে ধন্যবাদ। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ, নড়াইল, টাঙ্গাইলে স্বাস্থ্য সহকারীদের 6 দফা দাবির কর্মসূচি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন দেশ জনপদ লাইভ। এই সংযোগ সড়ক 20 কোটি টাকায় নির্মাণের পরেও 2টি সেতু এখনও চালু হয়নি, যার ফলে মুন্সিগঞ্জের 5 ইউনিয়নের লক্ষাধিক মানুষ সুফল থেকে বঞ্চিত হচ্ছে। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সুমিত সরকার। সুমন, সেতু চালুর জন্য কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছে এবং স্থানীয়রা কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে আমাদের জানাবেন। মুনা, আসলে আপনি যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জের মুন্সিহাট এবং হামিদপুর যেই খাল রয়েছে, সেই দুটি খালে কিন্তু প্রায় 20 কোটি টাকা ব্যয়ে কিন্তু দুটি সেতু তৈরি হয়েছে, এবং সেই সেতু কিন্তু এখন আসলে মানুষ কিন্তু সুফল পাচ্ছে না। সংযোগ সড়কের কারণে কিন্তু এই সড়কের কারণে কিন্তু এই সেতু দুটি উদ্বোধন করতে পারছে না বলে আমরা এখানে এসে জেনেছি। তারা এখানে কিন্তু যারা ক্ষতিগ্রস্ত রয়েছে তারা কিন্তু বলছেন যে এখানে তাদের বাড়ি ঘর রয়েছে তাদের কিন্তু এখনো পর্যন্ত যেই
ক্ষতির টাকা সেই টাকা কিন্তু আসলে তারা অধিগ্রহণের টাকা কিন্তু আসলে তারা পায়নি। তারা বলছেন যে এখানে তারা যদি জমি অধিগ্রহণের টাকা পায় তাহলে কিন্তু এই সড়কটি আসলে ছেড়ে দিবে। তো এখানে কিন্তু 2023 সালে কিন্তু এই দুটি সেতুর কাজ শুরু হয় এবং 24 সালের শেষের নাগাদ কিন্তু এই সেতু দুটি কিন্তু প্রস্তুত হলেও কিন্তু এই সেতু দুটি কিন্তু আসলে উদ্বোধন করতে পারছেন না। এখানে কিন্তু ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে কিন্তু আসলে যানবাহন পারাপার করছে। এখানে কিন্তু আলুর অনেক আবাদ হয়, সেই কারণে কিন্তু ট্রাকে কিন্তু আসলে এখানে যাত্রীর অনেক মালামাল যায় এবং সেই কারণে কিন্তু আসলে এই ঝুঁকিপূর্ণ সেতুতে আসলে চলাচল করতে হচ্ছে বলে আমাদের এখানকার স্থানীয়রা জানিয়েছেন। তবে এখানকার যিনি কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা অচিরেই জমি অধিগ্রহণ শেষ করে এই সেতু উদ্বোধন করবেন বলে আমাদের আসলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিহাট থেকে সবশেষ খবর। সংযোগ সেতুর এই ছিল আমার কাছে সবশেষ। মুনা। সুমিত, আপনাকে ধন্যবাদ। দর্শক, মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমিত। কুড়িগ্রামে হিমাগারের ভাড়া অযৌক্তিকভাবে বাড়ানোর প্রতিবাদে চলছে অবরোধ ও ঘেরাও কর্মসূচি। এতে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে কৃষকদের মধ্যে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুয়েল রানা। জুয়েল, প্রতিবাদকারীরা কি বলছেন? প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া মিলছে কি? মোনা, আপনি যেমনটি বলছিলেন যে কুড়িগ্রামে হিমাগারে আলু রাখার যে ভাড়া বৃদ্ধি, এটি আসলে বৃদ্ধি করার ফলে কিন্তু আলু চাষি যারা রয়েছে তারা কিন্তু রাস্তা অবরোধ করে আসলে বিক্ষোভ করছে। এই মুহূর্তে আমি রয়েছি কুড়িগ্রামের কাঁঠালবাড়ি এলাকায়। এখানে এটি জানেন যে কুড়িগ্রাম রংপুর যে সড়ক, সে সড়ক কিন্তু আলু চাষি যারা রয়েছে তারা কিন্তু অবরোধ করে বিক্ষোভ করছেন। এছাড়াও তারা বলছেন যে গত বছর প্রতি বস্তা আলুর ভাড়া ছিল 350 টাকা, সেটি কিন্তু এবার করা হয়েছে 450 টাকা, যার ফলে কৃষকরা বলছেন যে এত অতিরিক্ত ভাড়া দিয়ে যদি তারা আলু রাখেন সেক্ষেত্রে কিন্তু তারা অনেক ক্ষতিগ্রস্ত হবেন, যার ফলে কিন্তু তারা এই রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন। এছাড়াও তারা বলছেন যে এই প্রশাসন, স্থানীয় প্রশাসন যদি এটা আসলে মেনে নেয় তারপরেই হয়তো তারা এই অবরোধ তুলে নেবে। এই মুহূর্তে আপনাকে যদি দেখাই যে এই রাস্তায় দেখতে পাচ্ছেন যে অনেক কৃষক কিন্তু আসলে আলু এই রাস্তায় রেখে আসলে অবরোধ করছে। এছাড়াও এই অবরোধের খবর শুনে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী যে কুড়িগ্রাম ক্যাম্পের যে দায়িত্বরত সেনাবাহিনীরা রয়েছে তারা কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং এখানকার যারা কৃষক রয়েছেন এবং যারা নেতৃবৃন্দ রয়েছেন এখানে সবার সঙ্গে কথা বলছেন। হয়তো কিছুক্ষণ পর হয়তো প্রশাসনের আশ্বাসে কিন্তু তাদের যে অবরোধ সেটি কিন্তু আসলে তুলে নিতে পারে। আমরা এই মুহূর্তে একজন রয়েছেন যে আলু চাষী একজন নেতা রয়েছেন, আমরা একটু জানতে চাই আপনারা আসলে কেন এই অবরোধ কর্মসূচি পালন করছেন, একটু জানতে চাই। আমাদের দাবি হচ্ছে যে গত বছর ভাড়া ছিল, স্টোর ভাড়া ছিল 350 টাকা, এবারে তারা অনৈতিকভাবে 6 টাকা 75 পয়সা ভাড়া করেছে। ওরা অ্যাসোসিয়েশনের অজুহাতে বিভিন্ন গোটা বাংলাদেশে 6 টাকা 75 পয়সা ভাড়া থাকার কথা ছিল, কিন্তু আমরা বগুড়াতে দেখতেছি 350 টাকা ভাড়া, রাজশাহীতে 350 টাকা ভাড়া, কিন্তু এরা কুড়িগ্রামের যোগ সদস্যে এরা অনৈতিকভাবে এই ভাড়াটা বৃদ্ধি করেছে। কৃষকের এবার এমনিতেই দুরবস্থা, সেখানে আবার এই মরার উপর একটা কথা আছে না যে মরার উপর খড়ার ঘা, সেরকম অবস্থা এবার। ধন্যবাদ। মোনা, আপনাকে একটু জানিয়ে রাখি জেলার বিভিন্ন এলাকা থেকে কিন্তু শত শত কৃষক কিন্তু এই বিক্ষোভ যে কর্মসূচি সেটি কিন্তু পালন করছে। কৃষকরা বলছেন যে তাদের যে দাবি দাবা সেটি কিন্তু যদি স্থানীয় প্রশাসন মেনে নেয় সেক্ষেত্রে কিন্তু তাদের যে রাস্তা অবরোধ সেটি কিন্তু তারা তুলে নেবেন। মোনা। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুড়িগ্রামের হিমাগারগুলো থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জুয়েল রানা। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।